নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। জেলার খবরে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের একটি এবং 1951 সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। লোকসভা কেন্দ্রটি 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলো হলো রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা ও বাঁকুড়া। এই লোকসভা কেন্দ্রটি বাঁকুড়া জেলা প্রতিনিধিত্ব করে এবং বাঁকুড়া শহরে লোকসভা কেন্দ্রের সদর দপ্তর। আমরা আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার জন্য এখানে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। নমস্কার সত্যদা। আমরা বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব ট্রাইব টিভি বাংলার এই বিশেষ প্রতিবেদন। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বঙ্গ রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন হল বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বর্তমানে এই আসনটি রয়েছে বিজেপির দখলে। এখানকার বিদায়ী সাংসদ বিজেপি নেতা সুভাষ সরকার। সুভাষ সরকার বর্তমানে মোদী সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এবারেও সুভাষের ওপরেই ভরসা রেখেছেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে ফের একবার বাঁকুড়া থেকে সুভাষ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বাঁকুড়া থেকে তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে। সিপিআইএমের প্রার্থী সেখানে নীলাঞ্জনা দাশগুপ্ত। তবে বাঁকুড়ায় এবারের নির্বাচনী লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও বাম কংগ্রেসের দিকেও নজর থাকবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা। 21 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার এই 7 বিধানসভা আসনে এক মিশ্র প্রভাব দেখা গিয়েছিল। বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোড়া ও ছাতনা এই 4টি বিধানসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে। বাকি রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা নিজেদের দখলে রাখতে পেরেছিল তৃণমূল। তবে বাম জামানায় এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র ছিল সিপিএমের দুর্ভেদ্য দুর্গ। 1980 সালে এখান থেকে জয়ী হয়েছিলেন বাম নেতা বাসুদেব আচারিয়া। এরপর থেকে বারবার তাকেই জিতিয়ে এসেছে বাঁকুড়া। বাঁকুড়া থেকে 9বারের সাংসদ তিনি। এমনকি 2009 সালে যখন বাম বিরোধী হাওয়া গোটা বাংলায়, সেই সময়েও বাঁকুড়ার দুর্গ টিকিয়ে রেখেছিলেন বাসুদেব আচারিয়া। তবে 2014 সালের লোকসভা ভোটে আর বাম দুর্গ টিকিয়ে রাখতে পারলেন না তিনি। এবারে 9বারের বাঁকুড়ার সাংসদ বাসুদেব আচারিয়াকে পরাস্ত করতে তৃণমূল নিয়ে এসেছিল তারকা প্রার্থী মুনমুন সেনকে। মুনমুনের জনপ্রিয়তায় ভর করে প্রথমবার বাঁকুড়া নিজেদের দখলে আনে তৃণমূল। মুনমুন সেন পেয়েছিলেন 4,83,000 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামেদের বাসুদেব আচারিয়া পেয়েছিলেন 3,84,000 ভোট। তাৎপর্যপূর্ণভাবে এবার বাঁকুড়া থেকে বিজেপির শক্তি অনেকটা বাড়িয়েছিলেন পদ্মপ্রার্থী সুভাষ সরকার। ভোট শতাংশ এক লাফে প্রায় 16% বেড়েছিল বিজেপির। সুভাষ সরকার পেয়েছিলেন 2,51,000 ভোট, আর কংগ্রেসের নীলমাধব গুপ্ত পেয়েছিলেন প্রায় 22,000 ভোট। মুনমুন সেনের হাত ধরে যে সাফল্য তৃণমূলের এসেছিল তা বেশি দিন টেকেনি। 2019 সালেই খেলা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। সুব্রত বাবুকে নির্বাচনে পরাস্ত করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দখল নেয় বিজেপি। রেকর্ড ভোট পান বিজেপির সুভাষ সরকার। তিনি পেয়েছিলেন 6,75,000 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন 5 লাখের কিছু বেশি ভোট। বামেদের তরফে এবার প্রার্থী করা হয়েছিল অমিয় পাত্রকে। তিনি পেয়েছিলেন 1 লাখের কিছু বেশি ভোট, আর কংগ্রেসের দীপক কুমার সাঁতরা পেয়েছিলেন 20,000-এর কিছু বেশি ভোট। তৃণমূলের থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কার্যত ছিনিয়ে নিয়ে গেরুয়া আবির উড়িয়েছিল বিজেপি। এবার সামনে আরও একটা লোকসভা নির্বাচন। এবারও বিজেপির ভরসা সেই সুভাষ সরকারের উপরেই। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে। নিজেদের হারানো জমি কি পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল, নাকি এবারও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থী সুভাষ সরকারের হাত ধরে খেলা দেখাবে বিজেপি? সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এবার আমরা এক নজরে দেখে নেব কোন কোন দল কাকে কাকে এবারে তাদের প্রার্থী করেছে। বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে এবারে ডক্টর সুভাষ সরকারকে। তৃণমূল কংগ্রেস থেকে এবারে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। সিপিআইএম থেকে এবার প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে।
আমরা আজকে আলোচনা করব বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়ে। আমরা জানি সেখানে এখন সাংসদ রয়েছেন ডক্টর সুভাষ সরকার এবং তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীও বটে। এবার প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এবারও কিন্তু মোদি অমিত শাহরা সুভাষ সরকারের ওপরেই ভরসা রেখেছেন। ভরসা রাখার কারণ কি? এবারও তাকে যেহেতু প্রার্থী করছে বিজেপি। সুভাষ সরকারের উপর বিজেপির ভরসা আজকে নতুন নয়, কিন্তু কারণ 2014 সালেও উনি কিন্তু বিজেপির প্রার্থী ছিলেন এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। সেবারে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন। তো সুভাষ সরকার বিজেপির অত্যন্ত বিশ্বস্ত লোক, দীর্ঘদিন থেকে দলটা করেন। তো স্বাভাবিকভাবেই গতবার বিপুল ভোটে জিতেছিলেন, প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন। তো এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় সুভাষ সরকারকে নিয়ে ক্ষোভ আছে, দলের মধ্যেই ক্ষোভ আছে। বিরোধীরা তো বটেই, বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু বিজেপির দলের অন্দরেই কিন্তু এই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে নিয়ে ক্ষোভ হয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখা গেছে। তো স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল এবারে তো বিজেপি প্রার্থী পরিবর্তন করতে পারে। কিন্তু যে বললাম বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত, কারণ দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত। তো সেই কারণেই মোদি অমিত শাহরা সুভাষ সরকারকে প্রার্থী করেছে। এই যে বললে তুমি যে দলের ভিতরেই ক্ষোভ রয়েছে অনেকের সুভাষ সরকারের উপরে, এই ক্ষোভের কারণটা কি? দেখো, ক্ষোভের কারণ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অনেকেই বলেন যে সুভাষ সরকার দলের কর্মী যারা পুরনো তাদেরকে গুরুত্ব দেন না, নতুনদের গুরুত্ব দেন। দেখো, একজন জনপ্রতিনিধি যখন যেতেন তো বিভিন্ন দল থেকে বিভিন্ন লোকজন, নেতা কর্মীরা কিন্তু দলে যোগদান করেন। তো এখানে বিজেপির পুরনো যারা কর্মী তাদের একটা বড় অংশ কিন্তু ক্ষোভ দেখাচ্ছিল যে সুভাষ সরকার পুরনো কর্মী যারা ওনাকে জিতিয়েছে তাদের ভুলে নতুন যারা দলে এসছে বিভিন্ন দল থেকে তাদেরকে নিয়ে উনি রাজনীতি করছেন, বিভিন্ন কাজকর্ম করছেন। তো এই ক্ষোভটাই কিন্তু বাঁকুড়া জেলায় বারবার উঠে এসেছিল। তো তা সত্ত্বেও কিন্তু বিজেপি ভরসা রেখেছে সুভাষ সরকারকে। তুমি জানো যে সুভাষ সরকারের উপরে যে ক্ষোভটা ছিল তারপরেও কিন্তু দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদে রয়েছেন সুভাষ সরকার। তো স্বাভাবিকভাবে কতটা বিশ্বস্ত হলে দল রেখে দেয়, নইলে কিন্তু অনেকদিন আগে সরিয়ে দিতে পারত। কারণ আমরা বারবার দেখেছি যে কোনো নেতা টিকিট না পেয়ে বা দলের উপর ক্ষোভ তৈরি হলে অনেক সময় দল ছেড়ে অন্য দলে চলে যান। কিন্তু সুভাষ সরকার কিন্তু সেই জিনিসটা হয়নি। তিনি 2014তেও হেরেছেন, 2019-এ এসে আমরা জানি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখার্জিকে হারিয়ে জিতেছিলেন। তো তারপরেও দল কিন্তু ভরসা করেছে সুভাষ সরকারকে। ওই যে বললাম যে অনেকেই দল টিকিট না পেয়ে বা মন্ত্রিত্ব না পেয়ে দল ছেড়ে দেন, তো সেখানে সুভাষ সরকার কিন্তু ব্যতিক্রম। তিনি কিন্তু দলের অনেকদিন থেকে দলে আছেন, দলের অত্যন্ত বিশ্বস্ত। তো সেই কারণেই ওনাকে আবার ভরসা করেছে বিজেপি। সত্যদা, এবার জেলার নেতা অরূপ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাকে সামনে রেখে লালমাটির জেলায় আবার ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। সেই কারণেই সুভাষ সরকারের উন্নয়নের সব দাবিকেই নস্যাৎ করে দিচ্ছে ঘাসফুল শিবির। কতটা আত্মবিশ্বাসী অরূপ চক্রবর্তী? দেখো, এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। 1980 সাল থেকে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বাসুদেব আচারিয়া, যিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। কারণ সংসদে ওনাকে বিভিন্ন বিষয়ে বারবার কিন্তু আমরা দেখেছি, একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। তো স্বাভাবিকভাবেই এই বাঁকুড়া কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল। 2009-এ যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরে যে লোকসভা ভোট হয়েছিল সেখানেও কিন্তু বাঁকুড়ায় বাসুদেব আচারিয়াকে হারাতে পারেনি। সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী করেছিল সুব্রত মুখার্জিকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাসুদেব আচারিয়া 2009-এ জিতেছিলেন বাঁকুড়া থেকে। এরপর 11-ই পালাবদল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে তারপরে 2014 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীদের উপর ভরসা করতে পারেনি। সেলিব্রিটি প্রার্থী করেছিল মুনমুন সেন, অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করে, যার ফলেই কিন্তু এই পালাবদলটা ঘটে। বাঁকুড়া সরকার বাসুদেব আচারিয়া হেরে যান। কিন্তু ঘটনা হচ্ছে যে অভিনেত্রীদের প্রার্থী করা এটাও কিন্তু একটা ব্যাপার। তখন অভিনেত্রীদের যখন প্রার্থী হন, কোথাও যান প্রচারে, বিপুল মানুষের সমাগম ঘটে। তো স্বাভাবিকভাবেই মুনমুন সেনকে নিয়ে বাঁকুড়া জেলার মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল। তিনি জিতেও ছিলেন, কিন্তু তারপরে 5 বছর পর কিন্তু তাকে আর দল টিকিট দেয়নি। 2019-এ এখানে তৃণমূল টিকিট দিয়েছিল সুব্রত মুখার্জিকে, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। তো এবারে তৃণমূল অরূপ চক্রবর্তী কিন্তু এমএলএ, একজন বিধায়ক। তো স্বাভাবিকভাবে একজন দক্ষ রাজনীতিবিদ, তিনি অনেকদিন রাজনীতিটা করেন।
তো তৃণমূল কংগ্রেস কিন্তু এক কথায় ভূমিপুত্র বলা চলে, দলের দীর্ঘদিনের কর্মীদের যে মর্যাদা দেওয়া সেটা দিয়েছেন। তো এবার লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, লড়াই দ্বিমুখী হবে, কারণ বামেদের শক্তি যেটা ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে। 2014 পর থেকে হারাতে শুরু করে 2019 বিজেপির উত্থানের পরে বামেদের শক্তি ভোট ব্যাংক বলা চলে যেটা রাম অর্থাৎ বিজেপিতে চলেছে। তো বামেদের কিছু এখানে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর লড়াই বিজেপি তৃণমূলের মধ্যেই হতে চলেছে। একদমই সত্যতা, তুমি যেটা বললে যে বাঁকুড়া কিন্তু একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, সেখানে আমরা দেখেছি 1980 থেকে 2009 পর্যন্ত সেখানে কিন্তু বাসুদেব আচারিয়া তিনি পরপর 9 বার সাংসদ হয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই 2014 সালে সেখানে মুনমুন সেন জেতেন। বামেদের সেখানে হঠাৎ করে এরকম ক্ষয় হওয়ার কারণ কি? আস্তে আস্তে আমরা দেখেছি কিন্তু সেখানে বামেদের ভোট কিন্তু কমে এসেছে, এর কারণ কি? দেখুন, বামেদের প্রধান কারণ হচ্ছে নেতৃত্বের অভাব। কারণ বামফ্রন্ট পরিচালনা করতে বুদ্ধদেব ভট্টাচার্য যিনি অসুস্থ, সূর্যকান্ত মিশ্র এরাই বাসুদেব আচার্য ছিলেন। তো এই যে পরবর্তী প্রজন্ম সেইভাবে তৈরি হয়ে আসেনি। আর একটা জিনিস যেটা বিজেপি যে সুবিধাটা পাচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকার, তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি অনেক সময় ভোট পরবর্তী হিংসা বা একটা বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব অনেক সময় সামনে আসে। তো সেইখানে কিন্তু এই যে বামপন্থী যারা ভোটার ছিলেন তারা কিন্তু ভেবেছিল যে বিজেপিতে গেলে তাদের উপর যে আক্রমণটা আসছে তৃণমূলের পক্ষ থেকে সেই জিনিসটা হয়তো কমে যাবে। সেই কারণে কিন্তু বামেদের একটা বড় অংশ কিন্তু বিজেপিতে চলে যায়। এছাড়া যে বললাম নেতৃত্বের অভাব, তো যার ফলে কিন্তু বিজেপি দিন দিন শক্তিশালী হয়েছে, শক্তি ক্ষয় হয়েছে বামেদের। এছাড়া আমি বলি বাসুদেব আচার্য যে দীর্ঘদিন সাংসদ ছিলেন, তারপরে দেখো বাঁকুড়া জেলায় সেভাবে কিন্তু তৃণমূলের বামপন্থীদের সেরকম মুখ কিন্তু উঠে আসেনি, যার ফলে কিন্তু বামেদের এই পতনটা। সুভাষ সরকার 2014-তে হেরেছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু মাটি কামড়ে বাঁকুড়ায় পড়েছিলেন। তো যার ফলে কিন্তু সুভাষ সরকার 2019-এ জয় পেয়েছেন, বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে। কিন্তু বামেরা কিন্তু সেভাবে আন্দোলন তো বামেরা করে, কিন্তু সেভাবে নেতা তুলে আনতে পারে, নেতৃত্বের অভাব। এবারে কিন্তু সিপিআইএম প্রার্থী সেখানে কিন্তু দাঁড় করিয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে, তিনি কি বলছেন আমরা একবার শুনে নেব। প্রচার এলাম, এখানে বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন হলো। ভীষণ সমস্যার মধ্যে আছেন মানুষ। এখানে ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে, যারা কেঁদুপাতার কাজ করেন তারা কাজ পাচ্ছেন না, আদিবাসী হোস্টেলগুলো অধিকাংশই বন্ধ। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিক যারা এখানে এই অঞ্চলের ছিলেন তাদেরকে আবার ফিরে চলে যেতে হয়েছে, বাবা মার কাজ ছেড়ে তারা বহু দূরে চলে গেছেন, সংসার পরিজন ছেড়ে। এগুলো খুব যন্ত্রণাদায়ক। এই যাদের এই কাজগুলো দেওয়ার কথা ছিল, যাদের এই কাম করার কথা ছিল, এইগুলো ল্যাম্পসগুলো যাদের করতে পারতো তারা সবাই কিন্তু এখানে নীরব। এই জায়গা থেকে তারা আমাদের দুঃখের কথা আমাদের কাছে বলছিলেন, এবং আমরা চাই যে এইগুলো নিয়ে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই করছে, এবং সেই লড়াইটার প্রতিশ্রুতি হিসেবে বামপন্থীরা এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন। মহল সম্বন্ধে আমরা আশাবাদী। তুমি শুনলে নীলাঞ্জন দাশগুপ্ত তিনি কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন। তিনি বলছেন যে বাঁকুড়ায় ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে, এবং যারা কেন্দুপাতার কাজ করতো সেখানে আমরা জানি তারাও কিন্তু কাজ পাচ্ছেন না, এবং সেখানকার মানুষজন অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছেন। আদিবাসী হোস্টেল যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। কতটা সত্যতা রয়েছে এগুলো, এবং কতটা আশাবাদী নীলাঞ্জন দাশগুপ্ত? দেখো, বাঁকুড়া কিন্তু যে বললাম, বাঁকুড়া কি বাংলার বহু মানুষ কিন্তু বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান, এটা অস্বীকার করার কিছু নেই, এটা সত্যি। কারণ বাংলায় সেভাবে শিল্প গড়ে ওঠেনি। তো ওই যে কেন্দুপাতা যেটা বলে, এটা কিন্তু বাঁকুড়ার একটা পুরনো ঐতিহ্য। এসব শ্রমিকরা কিন্তু বর্তমানে কাজ পাচ্ছেন, এটা সত্যি। তার কারণ দিন শিল্প, এই যে আমরা বললাম প্লাস্টিকের ব্যবহার যত বেড়েছে, কেন্দুপাতার ব্যবহার কমেছে। এটা কিন্তু একদিকে যেমন এই পাতার সঙ্গে যারা জড়িত যে কাজের সঙ্গে, তারা কিন্তু প্রচণ্ডভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো যার ফলে বহু মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে আছেন। এটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত খারাপ। তবে উনি যেটা বললেন, এগুলো বাংলায় ও শিল্পের অত্যন্ত প্রয়োজন। কারণ বহু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন রাজ্যে কাজে যায়। তো তারা যদি নিজেদের রাজ্য থেকে কাজের ব্যবস্থাটা হয়, এটা কিন্তু খুব ভালো। তো পরবর্তী যে ভোট নির্বাচন আসছে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, উচিত রাজ্যে অন্তত শিল্প প্রতিষ্ঠা করা, কারণ মানুষের কর্মসংস্থানটা অত্যন্ত প্রয়োজন।
তো না পেয়ে মানুষ বাইরে যাবে। কিন্তু নীলাঞ্জন দাস জয়ের ব্যাপারে আশাবাদী। এখানে বলবো লড়াইটা মূলত বিজেপি ভার্সেস তৃণমূলই হবে, কারণ বামেরা কতটা ভোট পায় সেটা, ওনার কতটা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারেন সেটাই হচ্ছে ফ্যাক্টর। কিন্তু লড়াইটা মূলত বিজেপি তৃণমূল হবে। কিন্তু ওই বিজেপি অন্দরে যে গোষ্ঠীকন্দটা রয়েছে, যার সুবিধা কিন্তু কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস পাবে। কারণ তৃণমূল 2014-তে জয় পেয়েছিল, এবারে অরূপ চক্রবর্তী একজন বিধায়ক ওখানকার, তো স্বাভাবিকভাবেই আবার সুভাষ সরকারের উপরে ক্ষোভ, সেই ক্ষোভটা যদি সব ভোট বক্সে প্রতিফলিত হয় তাহলে তার সুবিধা কিন্তু অনেকটা পাবেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস। সুতরাং আরও একটা কথা যেটা হচ্ছে 2019-এ ডক্টর সুভাষ সরকার তিনি লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন, এবং এই 5 বছরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মানুষের প্রত্যাশা তিনি কতটা পূরণ করতে পেরেছেন? 2019-এর লোকসভা ভোটের আগে মানুষ যে প্রত্যাশা নিয়ে সুভাষ সরকারকে এনেছিলেন, যে প্রত্যাশা নিয়ে তারা ভোট দিয়েছিলেন, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সেখানকার মানুষের? দেখো, 2019 সালের লোকসভা ভোটটা একটা কথায় সারা দেশে কিন্তু মোদি হাওয়া বলছিল। সেই মোদি হাওয়াতেই, মোদি ঝড়েই কিন্তু সুভাষ সরকার পাশ করে যান। কারণ বিজেপির সংগঠন কিন্তু সেভাবে ছিল না। কারণ আমরা যদি দেখি 2014 সালে সুভাষ সরকার 2 লক্ষর কিছু ভোট পেয়েছিলেন, তো সেটা তার ফলে কিন্তু কোনো পঞ্চায়েত তেমন কোনো কিছু কিন্তু বিজেপির সংগঠন ছিল না। কিন্তু 2019-এ যেটা যে মোদি হাওয়া বলে, তো যার ফলে কিন্তু সুভাষ সরকার বিপুল ভোটে জেতেন। এখন তিনি রাজ্যে জেলার মানুষকে, বাঁকুড়ার মানুষ একটা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে কিন্তু বলা চলে তিনি অনেকটাই পিছিয়ে, এটা কিন্তু মানতে হবে। তার কারণ বাঁকুড়ায় যে সুভাষ সরকারের যে ক্ষোভ তৈরি হয়েছে সেটা কিন্তু এই কারণেই, কারণ তারপর কিন্তু বাঁকুড়ার মানুষের একটা বিপুল প্রত্যাশা ছিল। কারণ বাসুদেব আচারিয়া তিনি বাঁকুড়ার সমস্যা নিয়ে অনেক সময় সংসদে তুলেছেন, বিভিন্ন কাজ করেছেন, কিন্তু তারপরে যে 5 বছর মুনমুন সেন তিনি কিন্তু এক কথায় বলা যায় বাঁকুড়ার মানুষকে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার কারণ তিনি একজন অভিনেত্রী, রাজনীতির সঙ্গে জড়িত নন, তো স্বাভাবিকভাবেই তার অ্যাডভান্টেজটা পেয়েছিলেন বাঁকুড়ার সুভাষ সরকার। কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু এই বিজেপির অন্দরে কিন্তু ক্ষোভ তৈরি যায় তার কাজ নিয়ে, তো স্বাভাবিকভাবেই এটা তৃণমূলের ক্ষেত্রে একটু সুবিধাজনক অবস্থায় রয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কতটা দাবি পূরণ হয়েছে, কি কি কাজ হয়েছে, এ বিষয়ে সেখানকার সাধারণ মানুষ কি বলছেন শোনাবো আপনাদের। বাজারে? হ্যাঁ, বাজারে। এই যে আপনাদের এলাকার সামনে লোকসভা ভোট, আচ্ছা, আবহাওয়াটা কেমন? আবহাওয়াটা ভালোই বোঝা যাচ্ছে। তো কাদের আশা করছো কারা জিততে পারবে? যাক, এখন ওটা আশা করি, এখন ওটা কিছু বলতে পারছি, এখন কার মনে কি আছে ওটা তো আর বলা যাবে না। এই জঙ্গল মহলের অনেকেই উন্নয়ন হয়েছে, আমরা এই মহল পাচ্ছি, পাতা পাচ্ছি, এই সকল এই জঙ্গলের পড়া কুচাও পাওয়া যাচ্ছে আর কি। রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ। আবাস যোজনা, ঘর, পানীয় জলের ব্যবস্থা কেমন? পানীয় জলের ব্যবস্থা আশা করি এখন চালু হয় না, তো চালু হবে বলে আশা করছি। আবাস যোজনা রাস্তা, ঘর বাড়ি সরকারের ঘর দুয়ার এখন আপাতত আমি পাইনি আর কি, এখনো পাইনি না। এই যে বলুন আর কি, কাকে দিলে ভালো হবে, কাকে দিলে বাড়ি দিয়ে পাওয়া যাবে। এই জঙ্গলমহল তো 2000 সিপিএমের উন্নয়নের তখন ভালোই উন্নয়ন চলছে আর কি, সিটি আমলে। আর টিএমসির আমলেও চলছে, যারা যেমন ধরো যারা ঘোরাফেরা করছে তারা ভালোই পাচ্ছে আর কি। এই 2024-এর লোকসভা নির্বাচনে মানুষ একটা খুব সুন্দর সিদ্ধান্তে উপনীত হওয়ারই একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে, এবং আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার যে লোকসভা ভোট এবং দেশের ভোট সেটা মাথায় রেখেছে, এবং তথা আমাদের এই গ্রাম বাংলা আর এই জঙ্গলমহলের উন্নয়ন মানুষ খুবই আশাবাদী, এবং এখানকার মানুষ কিন্তু খুব উন্মুখ হয়ে রয়েছে যে আগামী ভোটে তারা সুন্দরভাবে অংশগ্রহণ করে তাদের নিজের মতামত প্রদান করবেন। এখানে আমাদের যিনি গতবারের লোকসভায় বিজয়ী প্রার্থী ডক্টর সুভাষ সরকার, এখানে কাজকর্ম কিছুটা হয়েছে, কাজটা সম্পূর্ণ হয়নি। আমাদের এখানে বেশ একটা ভোটের প্রভাব পড়ে না, কারণ আমাদের এখানে কোনো উন্নতি হয় নাই। রাস্তাঘাট, পানীয় জল, আবাসন, এইসব বিভিন্ন দিক থেকে মানুষের বেশ একটা
উন্নতি নাই, এ নিয়ে এই ভোটের নিয়ে বেশি একটা মানে আস্থা নেই আর কি। বলতে আমাদের এইখানে সামনে আমার বাড়ি হচ্ছে মৌলা গ্রামে, আমার নাম হচ্ছে ভোলানাথ মাহাতো। তো আমাদের এই রানীবাঁধ এলাকায় মৌলা মোড় থেকে সুতান এই পিকনিক স্পট পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা। সেখানে একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা বলে কোনো গণ্যই নেই। সেটা সেই যেখানে যেমন গরু ছাগল হাঁটে সেই রকম এই ধরনের রাস্তা আছে। রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া যাওয়ার খুবই অসুবিধা। এমন এমার্জেন্সি গাড়ি কোনো রকমে হয়তো হাসপাতালের অ্যাম্বুলেন্স যায়, হয়তো সেখানে আমাদের এখানে 10 মিনিটের রাস্তা, সেখানে লেগে যায় 1.5 ঘন্টা। এভাবে আমাদের যেমন প্রসূতি মায়েরা আসে, খুবই কষ্টের মাধ্যমে আসে। কোনো এমার্জেন্সি রুগী সেখান থেকে যে হট করে আমরা একটা অ্যাম্বুলেন্স বলে নিয়ে আসবো, সেই অ্যাম্বুলেন্স নিয়ে রুগীটা হাসপাতালে গিয়ে ভর্তি করব, খুবই কষ্ট। এত কষ্ট হয়, এত কষ্ট পায় যে খুব কষ্টের মাধ্যমে আমরা বসবাস করে আছি। এটা হচ্ছে লোকসভার ভোট, তো এখন তো প্রচার সবাই করছে, আমি এই করব, আমি এই করেছি, এই করেছি, ওই করব, এইভাবেই বলছে। কিন্তু কার্যকরী কতটা হবে, কী হবে না হবে, সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না। শুনুন, সিপিএম আমলের সেটা একটা দেখেছি, তখন হচ্ছে টাকা পয়সা খুব কম আসতো, বিভিন্ন রকমের স্কিমও হয়েছে, এবং স্কিম যা হয়েছে তাতে যথেষ্ট কাজ হয়েছে। এবং তখন একটা ছিল কি, দুর্নীতি বলেছে মোটামুটি আমরা কিছু বুঝতে পারিনি। আমরা দেখলাম সেখানকার মানুষজনের সঙ্গে ট্রাইব টিভি বাংলা কথা বলেছিল, সেখানকার মানুষের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু মানুষ বলছেন কাজ হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বলছেন সেখানকার মানুষের কোনো রকম উন্নতি হয়নি। তারা পানীয় জল থেকে শুরু করে আবাস যোজনা এসবের কিন্তু কোনো কিছুই পায়নি। কি বলবে এই বিষয়ে সেখানকার সাধারণ মানুষ? এবারের লোকসভা ভোটে কোন কোন দাবিকে সামনে রেখে তারা ভোট দেবেন? দেখুন, বাঁকুড়া লোকসভা কেন্দ্র বলতে প্রচণ্ড গ্রামাঞ্চল, কারণ আমরা যদি দেখি যে বাঁকুড়া যে অনেকটাই জঙ্গলমহল এরিয়ার পরে, তো স্বাভাবিকভাবে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ার দুটো বিধানসভা কেন্দ্র পড়ে, শালতোরা এবং রঘুনাথপুর। তো স্বাভাবিকভাবেই বাঁকুড়া কিন্তু গ্রামাঞ্চলের লোকসভা কেন্দ্র। এখানে মানুষের কিন্তু প্রচুর, এখনও এখানকার মানুষ অনেক অনুন্নত। সেভাবে স্কুল রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বাঁকুড়ার যদি আমরা দেখি। তো স্বাভাবিকভাবেই একজন জনপ্রতিনিধির কাছে কিন্তু প্রচুর প্রত্যাশা থাকে সাধারণ মানুষের, অন্তত রাস্তাঘাটটা, বিশেষ করে কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স, অনেক সময় আমরা দেখেছি রাস্তা খারাপের জন্য অ্যাম্বুলেন্স যায় না। তো এটা কিন্তু বাঁকুড়া মানুষের একটা প্রচুর প্রত্যাশা ছিল। তো সুভাষ সরকার কতটা করতে পেরেছেন, তো এই মানুষের এই চাহিদাগুলো নিয়েই ভোট বাক্সে এবার হবে। পাশাপাশি যদি বলি যে এই যে তৃণমূল কংগ্রেস, তাদের প্রধান হাতিয়ার কি থাকবে? লক্ষ্মীর ভাণ্ডার থাকতে পারে, দুয়ারের সরকার লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করেছে। তারপরে আমরা দেখেছি কিছুদিন আগে যে 100 দিনের কাজের টাকা রিটার্ন করেছে, এটাও হয়তো তৃণমূলের প্রচারে থাকবে। আর বিজেপির প্রচারের হাতিয়ার হতে পারে সুভাষ সরকারের কী কাজকর্ম এবং কেন্দ্র মোদী সরকার কিভাবে চলবে। যেমন প্রধানমন্ত্রীর প্রথম ইস্যু যে আত্মনির্ভর ভারত, তো স্বাভাবিকভাবেই এর উপরে চলে। কিন্তু বাঁকুড়ার আমি বলবো, যেহেতু জঙ্গলমহল বিস্তৃত এলাকা, এখানে ডেভেলপের প্রচুর প্রয়োজন আছে। রাস্তাঘাট, পানীয় জলেরও একটা সমস্যা রয়েছে, এগুলো ডেভেলপের অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, একদমই। 2014 সালে লালদুর্গ বাঁকুড়ায় ঘাসফুল ফুটিয়েছিলেন মুনমুন সেন, কিন্তু 2019 সালে তৃণমূলের হাত থেকে ওই কেন্দ্র ছিনিয়ে নেয় বিজেপি। সাংসদ হন ডক্টর সুভাষ সরকার। 2024 সালেও তিনি প্রার্থী। গত 5 বছরে কি কাজ করেছেন তিনি, কি বলছে তার উন্নয়নের খতিয়ান, সাধারণ মানুষেরই বা মত কি? বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ সুভাষ সরকার এবং এক সময়ের লালদুর্গ বাঁকুড়ায় 2019 সালে তার হাত ধরেই পদ্ম ফুটেছিল। এবারও কিন্তু তিনি বিজেপির প্রার্থী। 5 বছর বাম ও তৃণমূলের অনুন্নয়নই ছিল তার হাতিয়ার। তবে এবার তাকে প্রচারে রাখতে হচ্ছে নিজের রিপোর্ট কার্ডও। কি বলছে সেই রিপোর্ট কার্ড? সুভাষ সরকার জানিয়েছেন, কোভিডের কারণে 2 বছর সাংসদ তহবিলের কোনো টাকা পাওয়া যায়নি। গত 5 বছরে সাংসদ তহবিলে তার মোট প্রাপ্ত টাকা হলো 16,66,000 টাকা, যার মধ্যে 28,000 টাকা মতো পড়ে রয়েছে এখন, আর বাকি সব টাকা মানুষের উন্নয়নমূলক খাতে খরচ হয়ে গিয়েছে। তবে তার উন্নয়নের কাজের থেকে বেশি হতে পারত, এর থেকেও কিন্তু বেশি হতে পারত, এমনটাই দাবি করেছেন তিনি। সুভাষ সরকারের কথায়, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর রাজ্য সরকারের অসহযোগিতার জন্য প্রথম 1.5 বছর কোনো কাজই করতে পারেননি। তার পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্থাৎ মুনমুন সেন 2,42,00,000 টাকা অ্যাকাউন্টে রেখে চলে গিয়েছিলেন।
এবং সেটা পুনরায় আবার ফিরে এসেছে এবং পুরো বাঁকুড়া লোকসভা এলাকায় 1480টি ভিন্ন ভিন্ন প্রজেক্ট হয়েছে। আমরা দেখে নেব এক নজরে এই 5 বছরে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার কি কি কাজ করেছেন। এক হচ্ছে কেশরাই কাঠজুড়িডাঙ্গা হল্ট স্টেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল, যা সারা ভারতবর্ষে মোট 6টি রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুমোদন বাঁকুড়াতে। বাঁকুড়ার ওপর দিয়ে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে, যার কস্ট ভ্যালু 35,000 কোটি টাকা। তার সংসদীয় ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সোলার স্ট্রিট লাইট, সৌরচালিত পানীয় জলের ব্যবস্থা, নলকূপ ইত্যাদি তিনি ব্যবস্থা করেছেন এবং বেশ কয়েকটি সভাগৃহ ও কমিউনিটি হলের উদ্বোধন করেছেন। যদিও কিছু আক্ষেপও আছে বিজেপি সাংসদের এবং সে বিষয়ে আমরা কথা বলবো। তবে এবারে মূলত বাঁকুড়াতে বোঝাই যাচ্ছে যে লড়াইটা দ্বিমুখী। কি মনে হচ্ছে তোমার? একদমই তাই, লড়াই দ্বিমুখী হবে। তবে যেহেতু বিজেপির অন্দরে ক্ষোভ যদি সুভাষ সরকার মিটিয়ে নিতে পারেন তাহলে তার ক্ষেত্রে পাল্লাটা ভারী থাকবে। আমি তোমাকে গতবারের রিপোর্টটা বলবো। 2021 সালে বিধানসভা নির্বাচনে তার মধ্যে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি কিন্তু বিজেপির দখলে। রঘুনাথপুর, সালতোরা, ছাতনা এবং বাঁকুড়া, এই 4টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। বাকি 3টি, একটা রানীবাঁধ, রায়পুর এবং তেলডাঙ্গা, এই 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। সুতরাং বিজেপির সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত। এখানে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। যদি সুভাষ সরকার দলের অন্দরের বিজেপির অন্দরের ঝামেলাটা মিটিয়ে নিতে পারেন তাহলে সুভাষ সরকার কিন্তু পাল্লা যথেষ্ট পারে। যেহেতু লোকসভা ভোট, তো মানুষ কিন্তু দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রীকে দেখেই ভোটটা দেবে। শুধু তার একটা শেষ প্রশ্ন ছোট্ট করে, তৃণমূল কি তাদের জমি পুনরুদ্ধার করতে পারবে এবার বাঁকুড়াতে? যথেষ্ট কঠিন। তৃণমূলের ক্ষেত্রে জমি ফিরে পাওয়া যথেষ্ট কঠিন। আমি তোমাকে গতবার ফলাফলের রেজাল্টটা দিব। রঘুনাথপুরে যেখানে বিজেপি জিতেছিল পেয়েছিল 95,770 ভোট, এখানে তৃণমূল পায় 90,332 ভোট। বা সালতোরায় বিজেপি পায় 91,649 ভোট, তৃণমূল পায় 87,503 ভোট। এছাড়া ছাতনাতে বিজেপি পেয়েছিল 90,233 ভোট, তৃণমূল কংগ্রেস 83,069 ভোট। রানীবাঁধের তৃণমূল পেয়েছিল 90,928 ভোট, বিজেপি পায় 86,989 ভোট। রায়পুরের তৃণমূল পায় 1,10,143 ভোট, বিজেপি পায় 81,645 ভোট। তেলাডাঙ্গায় তৃণমূল পায় 92,026 ভোট, বিজেপি পায় 79,649 ভোট। এছাড়া বাঁকুড়াতে যেখানকার বিধায়ক নীলাদ্রি শেখর দাঁড়া, এখানে বিজেপি পেয়েছিল 95,466 ভোট, তৃণমূল পায় 93,998 ভোট। একদমই আপনাদের জানিয়ে রাখবো, সুতরাং বিধানসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সুভাষ সরকারকে জিততে হলে বিজেপির অন্দরের ঝামেলা মেটাতে হবে। একদমই আপনাদের জানিয়ে রাখবো 25শে মে রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট এবং 4 মে ফলাফল ঘোষণা হবে। আমাদের অপেক্ষা করে থাকতে হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কার দখলে যায় তার জন্য। আর তার আগে সত্যদা আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলার অন্যান্য অনুষ্ঠানগুলো। নমস্কার।